ডিএলএড পার্ট 1 তোমরা যারা এবছর ভর্তি হয়েছো তোমাদের আজকের এই ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট। কেন বলছি? কারণ আজকের এই ভিডিওতে লাস্ট 10 বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করে তোমাদের জন্য এমন কয়েকটা প্রশ্ন নিয়ে এসেছি যেগুলো কিন্তু প্রতি বছর রিপিট হয় এবং 100% কমন পাওয়ার জন্য আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করো। কারণ প্রতিটা প্রশ্নই কিন্তু তোমার পরীক্ষা আসতে চলেছে। পরীক্ষা দিতে যাওয়ার আগে এই প্রশ্নগুলো তুমি চেক করে নাও যে তোমার আদৌ রেডি আছে কি না। আজকে আমরা এমসিকিউ ডে 2 নিয়ে আলোচনা করছি। ডে 1 আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। ডে 1 যারা দেখোনি তারা অবশ্যই পরে দেখে নিতে পারো এই ভিডিওর পরে, এবং আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করো। তাহলে চলো আমরা এক এক করে প্রশ্নগুলো দেখে নিই। মাত্র কয়েক প্রশ্ন রয়েছে যেগুলো কিন্তু আমাদের প্রত্যেকের জানা উচিত। তাহলে চলো আমরা প্রথম থেকেই শুরু করি। কি বলছে? শিশু মনস্তত্ত্ব, পেডাগজি, চাইল্ড স্টাডিজ, স্মার্ট রিভিশন এবং টপিক 1 থেকে 5 আজকে করবো। বিগত বছরের প্রশ্ন এবং কনসেপ্ট বেস। সাফল্যের চাবিকাঠি এখন তোমার হাতে। এই ক্লাসটা করার পরে তুমি কিন্তু অনেক কিছু জানতে পারবে। যেমন আমরা আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে একটা টপিক, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, টোটাল এই 5টা টপিক থেকে 100% কমনযোগ্য কয়েকটা এমসিকিউ বলে দেবো তোমাকে। শুধু এমসিকিউ নয়, এমসিকিউর সঙ্গে সঙ্গে তার কনসেপ্ট, যাতে সেই প্রশ্নটা যদি হুবহু না আসে ওর অল্টারনেটিভে কীভাবে প্রশ্ন আসতে পারে সেটাও আমি তোমাকে বলবো। তাহলে চলো আমরা সমস্ত কিছু এক এক করে দেখে নিই। আমরা কী কী আলোচনা করব? প্রথম হচ্ছে শারীরিক ও চলন বিকাশ, দ্বিতীয় হচ্ছে শিখন ও স্মৃতি, তারপরে 3 নম্বর হচ্ছে মনোযোগ, আত্মবিশ্বাস, আত্মবিকাশ, খেলা ও যোগাযোগ। এই 5টা টপিক থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো নিয়ে আলোচনা করি। প্রথম প্রশ্ন আমরা দেখে নেব উইথ উত্তর। শিশুর চলন বা মোটর বিকাশের ক্ষেত্রে কোন ক্রম পর্যায়টি সঠিক? এই 4টার মধ্যে বলছি কোনটি সঠিক। দেখছো সঠিক উত্তর কোনটা? সামগ্রিক চলন থেকে সূক্ষ্ম চলন। কোনটা কোথায় রয়েছে? সামগ্রিক চলন থেকে সূক্ষ্ম চলন। এইখানে দেখো সামগ্রিক চলন থেকে সূক্ষ্ম চলন রয়েছে ক্ষয়। হচ্ছে ক্লিয়ার? এটা হচ্ছে সঠিক উত্তর। এবং এর পাশাপাশি আমরা কনসেপ্ট দেখবো। এখানে কনসেপ্ট রয়েছে, প্রশ্নের উপর ভিত্তি করে কনসেপ্ট কী রয়েছে? শিশু প্রথম থেকে কোনো জিনিস ধরার জন্য তার পুরো হাত বা শরীর ব্যবহার করে ঝাঁপিয়ে পড়ে। এটা কি বলা হয়? সামগ্রিক ও স্থূল চলন দক্ষতা। তাহলে সামগ্রিক স্থূল চলন দক্ষতা কোনটা? যখন শিশু কোনো কিছু জিনিস ধরার জন্য পুরো পুরো শরীর নিয়ে পুরো ঝাঁপিয়ে পড়ে, সেটা হচ্ছে পুরো স্থূল চলন দক্ষতা। নেক্সট, এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যখন আঙুল পেন্সিল দিয়ে বিভিন্ন আঁকিবুকি এঁকে বলে সেটা কি মানে বিভিন্ন জিনিস আঁকতে থাকে, সেটাকে বলা হয় সূক্ষ্ম চলন দক্ষতা। তাহলে দুটো চলন দক্ষতা। আমাদের এখানে প্রশ্ন কী দিয়েছিল? আমাদের এখানে প্রশ্ন দিয়েছিল তোমার, কি বলছে, শিশুর চলন বা মোটর বিকাশের ক্ষেত্রে কোন পর্যায়টি সঠিক। তাহলে প্রথমে কোন পর্যায়টি সঠিক হচ্ছে? সামগ্রিক থেকে সূক্ষ্ম চলন দক্ষতা। প্রথমে সমগ্র অঙ্গটা নিয়ে শিশু কোনো কিছু ধরার চেষ্টা করে, তারপরে কিন্তু সূক্ষ্ম চলন দক্ষতা হয়। পরবর্তীকালে গিয়ে সে কিন্তু ছবি আঁকতে শিখে বা কোনো কিছু তৈরি করতে পারে। আমরা যেমন ভিজুয়ালে দেখতে পাচ্ছি, শিশুটা প্রথম পুরো শরীর নিয়ে বলটাকে ধরার চেষ্টা করছে, পরবর্তীকালে যখন বিকাশ হচ্ছে তখন কিন্তু সে হাত দিয়ে বিভিন্ন ছবি আঁকতে পারছে, বিভিন্ন জিনিস করতে পারছে। নেক্সট প্রশ্ন আমরা এইভাবে দেখে নেব। কী বলছে দ্বিতীয় প্রশ্ন? চলন দক্ষতায় প্রধান ভূমিকা গ্রহণ করে নিচের কোনটি? মানে চলন দক্ষতায় চলতে গেলে প্রধান ভূমিকা কোনটি গ্রহণ করে? 4টি অপশান তোমাদের জন্য রয়েছে। তো 4টে অপশানের মধ্যে কোনটা সঠিক মনে হচ্ছে? আমার সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার গ, বৃহৎ ও ক্ষুদ্র মাংসপেশি উভয়ের সমন্বয়। মানে আমরা দেখব যে বৃহৎ এবং যে সূক্ষ্ম মাংসপেশি রয়েছে আমাদের, সেগুলোর উভয় কিন্তু সাহায্য করে, উভয়ের সমন্বয়। এটা বিগত পরীক্ষায় 2বার কিন্তু রিপিট হয়েছে, তাই এটা কিন্তু 100% গুরুত্বপূর্ণ। দেখতে পাচ্ছ? তাহলে বৃহৎ এবং সূক্ষ্ম পেশি, বৃহৎ এবং কোনটা ক্ষুদ্র পেশি কোথায় আছে, বৃহৎ পেশি কোনটা, সমস্ত কিছু ভিজুয়ালে বোঝানোর চেষ্টা করেছি। এবারে সাধারণত আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে শিশুর সুস্থ চলন বিকাশের জন্য মানে হাঁটা দৌড়ানো, এই উদাহরণগুলো কি? বৃহৎ মাংসপেশির কাজ। তাহলে বৃহৎ বা বড় মাংসপেশির কাজ কোনটা? হাঁটা বা দৌড়ানো জিনিসটা হচ্ছে, এবং এর সঙ্গে মানে হাত দিয়ে পেন্সিল ধরা বা এই জাতীয় কোনো কাজ, সেটা হচ্ছে শুষ্ক মানে ক্ষুদ্র ক্ষুদ্র মাংসপেশি বা দুই ধরনের পেশির সমান সমন্বয় বা পরিচ্ছন্নতা পরিপক্কতা প্রয়োজন। মানে যখন দৌড়ছে বা হাঁটছে সেটা হচ্ছে বৃহৎ পেশির কাজ, এবং যখন কোনো কিছু পেন্সিল দিয়ে কিছু আঁকার চেষ্টা করছে সেটা কিন্তু শুষ্ক পেশির কাজ। সেটাই এই কনসেপ্টে বলা হয়েছে, অন্য কিছু না। নেক্সট প্রশ্ন, এখানে বলছে যে মানুষের স্মৃতির প্রধান উপাদান কটা? মানে মানুষের স্মৃতিতে কটা উপাদান রয়েছে? সঠিক উত্তর এখানে 4টে অপশন দেওয়া হয়। 4টের মধ্যে বলছে 2টি, 3টি, 4টি না 5টি। কোনটা হবে? 3টি। অপশন নাম্বার খ হয়ে যাবে 3টি। কনসেপ্ট কি বলছে? স্মৃতির 3টি প্রধান উপাদান হলো, 3টা উপাদান যদি কী কী মানে জানতে চাওয়া হয় তাহলে কিন্তু এখানে রয়েছে, যেমন শিখন বা অভিজ্ঞতা অর্জন একটা, দ্বিতীয় নাম্বার হচ্ছে শিখনকে মাথায় ধরে রাখা বা সংরক্ষণ যেটা বলছে, এবং 3 নাম্বার প্রয়োজনে তা মনে করা, মানে কোনো কিছু আমরা পড়লাম সেটাকে প্রয়োজনে মনে করা।
হয়ে গেল প্রশ্ন ক্লিয়ার 3 নাম্বার 4 নাম্বার। কোনো ডাউট থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে নির্দ্বিধায় জানাবে, আমি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত। এবারে তৃতীয় হয়েছে চতুর্থ প্রশ্ন। অটোকিন্স এর মতে মানুষের স্বল্পস্থায়ী বা কার্যকরী স্মৃতির স্থায়িত্ব কত সময়? মানে যে স্বল্পস্থায়ী বা কার্যকারী স্মৃতি তার স্থায়িত্ব সময়কালটা কত? প্রথম বলছে 1 সেকেন্ডের অধিক নয়, দ্বিতীয় মানে ক্ষয় কি বলছে 30 সেকেন্ডের অধিক নয়, আর গ বলছে 60 সেকেন্ডের কম নয় এবং দীর্ঘ সময়ের জন্য স্থায়ী হয়। চারটের মধ্যে কোনটা সঠিক হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের খ দাগ। দেখতে পাচ্ছ খ দাগ, 30 সেকেন্ডের অধিক নয়, এটা হচ্ছে সঠিক উত্তর। এবারে কনসেপ্ট কি বলছে, তার আগে দেখে না বিগত কোন বছর এসছে 2000 দুবার কিন্তু এটা রিপিট হয়েছে, ঠিক আছে। কনসেপ্ট স্বল্পস্থায়ী স্মৃতিতে কোনো তথ্য অত্যন্ত সাময়িকভাবে জমা থাকে, সাধারণত 20 থেকে 30 সেকেন্ড। তাহলে 20 থেকে 30 সেকেন্ড কোথায় রয়েছে? এখানে 30 সেকেন্ড রয়েছে, অধিক নয়। তাহলে 20 থেকে 30 সেকেন্ড স্বল্পস্থায়ী স্মৃতিতে কিন্তু থাকে, আমরা বুঝতে পারলাম, হাইলাইট করে দিয়েছি। যেমন সদ্য ডায়েরি থেকে দেখে টাইপ করা কোনো মানে কোনো ওটিপি হতে পারে বা কোনো ফোন নাম্বার হতে পারে, ডায়াল করার পর মুহূর্তে আমরা ভুলে যাই। মানে কোনো যদি পরিবারের কিছু না হয়, অন্য কারো হয়, সেটা কিন্তু টাইপ করার পর আমরা ভুলে যাই। যদি আমরা বলি যে একটু আগে কী টাইপ করেছিলাম, সেটা আমাদের মনে থাকে না। চতুর্থ হয়ে গেল। পঞ্চম দাগে প্রশ্ন আমরা দেখে নেবো কীভাবে, উইথ ছবি। টেকিস্টোস্কোপ যন্ত্রটি কোন মানসিক প্রক্রিয়ার পরিমাপের জন্য ব্যবহৃত হয়? অপশানগুলো এখানে 4টে রয়েছে। কী কী অপশান আমরা দেখতে পাচ্ছি? স্মৃতির ধারণ ক্ষমতা, মনোযোগের পরিসর, মানে 4টে অপশান দেওয়া আছে। প্রক্ষোভিক নিয়ন্ত্রণ, ঠিক আছে, মনোযোগের বিচলন। এই 4টের মধ্যে কোনটা সঠিক? তাহলে 4টে অপশানের মধ্যে কোনটা সঠিক মনে হচ্ছে? আমাদের অপশান খ সঠিক মনে হচ্ছে। সেটা কি? মনোযোগের পরিসর। এটা হচ্ছে পরীক্ষায় কতবার এসেছিল তোমরা দেখতে পাচ্ছ। কনসেপ্ট কি বলছে? চোখের পলকে বা অত্যন্ত অল্প সময়ের জন্য, মানে সেকেন্ডের যেটা ভগ্নাংশ বলা হয়, সেকেন্ডের ভগ্নাংশ, এখানে হয়তো কিছুটা ছিল টাইপিং মিস্টেক হয়ে, যাই হোক ওটা দেখে নেব। আমরা একসাথে সর্বোচ্চ যতগুলি বস্তু বা সংখ্যাকে নিখুঁতভাবে প্রত্যক্ষ করতে পারি বা দেখতে পারি তাকে মনোযোগের পরিসর বলা হয়। তাহলে মনোযোগের পরিসর যদি বলা হয় কাকে বলে, তাহলে কিন্তু আমরা এখান থেকে উত্তর ইজিলি দিতে পারছি। ল্যাবরেটরিতে এটি নিখুঁতভাবে মাপতে এই যন্ত্রটা ব্যবহার করা হয়। যে যন্ত্রটার নামটা বললাম সেটা কিন্তু নামক যন্ত্রটা ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন দেখে নেব আমরা। একইভাবে চলে এসেছি 6 নাম্বার দাগের প্রশ্নে। আমরা খুব দ্রুত প্র্যাকটিস করছি এখন। নিচের কোনটি মনোযোগের একটি বস্তুগত বা বাহ্যিক নির্ধারক? এই নিচের কোনটি বস্তুগত বা বাহ্যিক নির্ধারক? 4টে অপশান তোমরা দেখতে পাচ্ছ, নিজেরা পারলে জানাতে পারো। তো 4টের মধ্যে কোনটা সঠিক হবে? অপশান নাম্বার খ, সেটা হচ্ছে উদ্দীপকের তীব্রতা ও বা হচ্ছে অভিনবস্ত। এইটা হচ্ছে সঠিক উত্তর। তীব্রতাটা আমি সার্কেল করেছি গুরুত্বপূর্ণ শব্দের জন্য। কনসেপ্ট বুস্টার, উদ্দীপকের নিজস্ব যে বাহ্যিক গুণের কারণে হঠাৎ আমাদের মনোযোগ সেদিকে চলে যায় তাকে বস্তুগত নির্ধারক বলে। তাহলে বস্তুগত নির্ধারক কাকে বলে? তখন আমরা লিখব উদ্দীপকের নিজস্ব যে বাহ্যিক গুণের কারণে হঠাৎ আমাদের মনোযোগ সেদিকে চলে যায় তাকে বলা হয় বস্তুগত নির্ধারক। তাহলে আমরা এমসিকিউর সঙ্গে সঙ্গে কিন্তু এসএকিউটাকেও সুন্দরভাবে আলোচনা করছি। যদিও আমরা এসএকিউ ইতিমধ্যে আলোচনা করে নিয়েছি, যারা দেখোনি কীভাবে দেখবে লাস্টে আমি বলে দেবো ভিডিও শেষে, তোমরা দেখে নিতে পারবে। তো কী বলছেন আমরা বুঝতে পারলাম যে বস্তুগত নির্ধারক কাকে বলা হয়। যেমন তীব্র আওয়াজ, চলমান ছবি বা একদম নতুন বা অভিনব কোনো পোশাক। তো এই হচ্ছে বিষয়। তাহলে 6 নাম্বার দাগের হয়ে গেল আমাদের। আসবো 7 নাম্বার দাগের প্রশ্ন। কি বলছে? কনসেপ্ট, শিশুর আত্মবোধকে প্রধানত কয়টি উপশ্রেণীতে ভাগ করা যায়? শিশুর যে আত্মবোধকে কয়টি উপশ্রেণীতে ভাগ করা যায়? এখানে অপশান রয়েছে 2, 3, 4 এবং 5। কোনটা হবে সঠিক উত্তর? অপশান নাম্বার খ হয়ে যাবে 3টা সঠিক উত্তর। এবারে কনসেপ্ট কি? মানুষের নিজস্ব আত্মবোধ বা নিজের সামগ্রিক সত্তার ধারণাটি 3টি উপশ্রেণীতে বিভক্ত। কয়টি উপশ্রেণীতে? 3টি উপশ্রেণীতে। কি কি আমরা সেটা বলে দিয়েছি। আত্মপ্রতিচ্ছবি বা রূপ, নিজের সেলফ ইমেজ, আত্মমর্যাদা সেলফ, এবং কি রয়েছে আত্ম উৎকর্ষতা বা কার্যকারিতা। এই হলো 3টা জিনিস। নেক্সট প্রশ্ন আমরা যাব। 7 নাম্বার ক্লিয়ার হয়েছে। এবার 8 নাম্বার দাগের প্রশ্ন আমরা চলে আসবো। 8 নাম্বার দাগের প্রশ্ন কি বলছে? সিগমন্ড ফ্রয়েডের মতে ব্যক্তিত্ব বিকাশের কোন স্তরে লিপিডোর মূল কেন্দ্রমুখ অবস্থান করে? লিপিডোর মূল কেন্দ্রমুখ অবস্থান করে। 4টে অপশান দেওয়া রয়েছে, 4টের মধ্যে কোনটা সঠিক মনে হচ্ছে? সঠিক উত্তর হয়ে যাবে গ, মুখ পর্যায়। তাহলে কি রয়েছে? অপশান গ সঠিক হবে, মুখ পর্যায়, যেটাকে বলা হয় ওরাল স্টেজ। ক্লিয়ার হয়েছে? কনসেপ্ট কি বলছে? ফ্রয়েডের মনোযোগ বিকাশ তত্ত্ব অনুসারে জন্মের পর থেকে প্রায় 1.5 বছর বয়স পর্যন্ত শিশুর
আনসেস মূল কেন্দ্র থেকে তার মুখ ও ঠোঁট, মানে তার যে কেন্দ্রটা কোনটা, মুখটা এবং ঠোঁটটা, আমরা বুঝতে পারলাম। তাই এই বয়সে শিশুরা করে, মানে কোনো কিছু খেলনা বা কিছু পেলেই সেটা কিন্তু সে মুখে নিয়ে নেয়। এটা হচ্ছে মূল গল্প। তারপরে নেক্সট প্রশ্ন আমরা আসবো। এখানে বলছে 9 নাম্বার প্রশ্ন, আমরা 9 দাগের প্রশ্ন চলে এসেছি। সেটা হচ্ছে যোগাযোগের সনন ও ওয়েভার মডেলটি মূলত কী ধরনের মডেল? যে ওয়েভার মডেল আছে সেটা মূলত কী ধরনের মডেল? এখানে 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ। 4টের মধ্যে খ সঠিক হবে, সঠিকটা দাগ দেওয়া আছে। কি বলছে? রৈখিক বা একমুখী মডেল। সেটা কি বলে? রৈখিক বা একমুখী মডেল। কনসেপ্ট কি বলছে? শ্বসন ও ওয়েভারের মডেলটি যোগাযোগের একটি সরল ও একমুখী রৈখিক প্রবহমান নির্দেশ করে। এখানে তথ্য প্রেরক ও উৎস থেকে বার্তা বিভিন্ন সংকেতের মাধ্যমে গ্রাহকের কাছে পৌঁছায় এবং পথে গোলমাল বা বাধা সৃষ্টি হতে পারে। এর ফলে কী হতে পারে? গোলমাল বা বাধা সৃষ্টি হতে পারে। 10 নম্বর প্রশ্ন কী বলছে? একটি শিশু যখন অন্য শিশুদের সাথে কোনো নিয়মকানুন ছাড়াই পাশাপাশি বসে একই খেলনা নিয়ে নিজের মনের আনন্দে খেলে, তখন তাকে কোন ধরনের খেলা বলে? এটা কিন্তু আমাদের এসএকিউতেও গুরুত্বপূর্ণ। দলগত নাকি নিয়মবদ্ধ কোনটা? কোন খেলার উদাহরণ এটা বটে? সেটা আমাদেরকে বলতে বলেছে। এটা কিন্তু কনসেপচুয়াল প্রশ্ন। তো সঠিক উত্তর কী হয়ে যাবে? সেটা হয়ে যাবে সমান্তরাল খেলা, যেটাকে বলা হয়। আমাদের তাহলে উত্তর কোনটা সঠিক হচ্ছে? তাহলে খ, সমান্তরাল খেলা হয়ে গেল। প্লে। তো কতবার এসেছে তুমি দেখতে পাচ্ছ। কনসেপ্ট কী বলছে? প্রাক বিদ্যালয় স্তরে শিশুরা সাধারণত 2 থেকে 4 বছর বয়সে দল গড়ে খেলার চেয়ে, মানে সমবয়সী শিশুদের পাশাপাশি বসে একই ধরনের পুতুল বা খেলনা দিয়ে আপন মনে খেলতে ভালোবাসে। তাহলে শিশুরা কি ভালোবাসে বুঝতে পারলাম। কিন্তু তারা নিজেদের মতো খেলনা শেয়ার বা কোনো নিয়ম মানে না। এই বয়সে তারা কোনো নিয়ম মানে কি? অবশ্যই নিয়ম মানে না। তো আমাদের 11 নম্বর প্রশ্ন আজকে, থর্নডাইকের শিখনের প্রধান 3টি সূত্রের মধ্যে উদ্দীপক ও প্রতিক্রিয়া সংযোগের সাথে তৃপ্তিদায়ক অনুভূতির বন্ধন দৃঢ় হওয়ার বিষয়টি কোন সূত্রের অন্তর্গত? একটা সূত্রের কথা বলা হয়েছে, আমরা জানি। তো সেইটা কোনটা? এখানে প্রস্তুতি নাকি ফল লাভের নাকি অনুশীলনের নাকি বহুমুখী প্রক্রিয়ার সূত্র? কোনটা সঠিক হবে? সঠিক উত্তর হয়ে যাবে ফল লাভের সূত্র। কোথায় রয়েছে? ক্ষয়ে, ফল লাভের সূত্র। কনসেপ্ট কি বলেছে? ফল লাভের সূত্র অনুযায়ী কোনো কাজের ফল যদি শিক্ষার্থীর কাছে তৃপ্তিদায়ক বা আনন্দদায়ক হয় তাকে, তবে এই কাজের শিখন স্থায়ী হয়। আর ফল যদি বিরক্তিকর হয় তবে শিখন, মানে সেটা কাজ কার্যকর হয় না আর কি, বোরিং লাগে, সেরকম টাইপের বলতে পারি। যদি আমরা পুরো নিজের মতো করে কনসেপ্ট ক্লিয়ার করি তাহলে এইভাবে দাঁড়ায়। 11 নম্বর প্রশ্ন হয়ে গেল। তো আমরা ফাইনালি 11টা প্রশ্ন শেষ করে নিয়েছি, আর প্রশ্ন নেই। ঠিক আছে, টোটাল আমরা 11টা প্রশ্ন আলোচনা করলাম। আর একটা সারপ্রাইজ রয়েছে তোমাদের জন্য, বলছি তার আগে বলে নিই। তো 11টা প্রশ্নের মধ্যে তোমাদের যদি কোনোটা ডাউট হয়েছে, বুঝতে অসুবিধা হয়েছে, আমাকে নিচে কমেন্ট বক্সে জানাতে পারো। ফার্স্ট পেজ তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য যারা ভিডিওটা এখনও লাইক করেনি, লাইক করে দাও। এবার একটা জিনিস দেখাবো, সেটা দেখে তুমি লাইক করতে বাধ্য হবে। সেটা কি? দেখো, এখানে আমরা এক নজরে গুরুত্বপূর্ণ কিছু কনসেপ্ট, আমরা কুইক রিভিশন, এগুলো কিন্তু তুমি যদি প্রিন্ট করে তোমার দেওয়ালে টাঙিয়ে রাখো তাহলে তুমি পুরো এক্সামের আগের রাতে রিভিশন করতে পারবে। সেইটা তোমাদেরকে দিয়েছি। পরীক্ষার আগের রাতে এই ছকটি অবশ্যই দেখে যাবে। তো দেখে যাওয়ার জন্য এই ছকটা তোমরা মুখস্থ করে নিতে পারো। এবং এই ধরনের ভিডিও যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। এবং এই ধরনের ক্লাস পাওয়ার জন্য অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বার হচ্ছে 9242029784। এই নাম্বারে যোগাযোগ করে তোমার এই রকম পিডিএফ সমস্ত কিছু পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে আজই যুক্ত হয়ে যাও। আর আরেকবার বলছি, চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দাও, কারণ পশ্চিমবঙ্গের নাম্বার 1 চ্যানেল যারা তোমাদের জন্য এত সুন্দর নোট প্রতিদিন প্রতিনিয়ত প্রোভাইড করে। তাহলে চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট টপিকের সঙ্গে।